হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওটা একটু স্পেশাল, কিছু হাই প্রোফাইল প্লেয়ার্সের ব্যাপারে এই ভিডিওতে কথা বলবো, যাদের হয়তো আমরা আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ, যার পথ চলা শুরু হয়েছিল 2014-এ, সেইখানে হয়তো আমরা খেলতে দেখতে পারতাম বা তাদের খেলার যথেষ্ট চান্স তৈরি হয়েছিল। এবং সেই সব প্লেয়ার্সরা শুধুমাত্র হাই প্রোফাইল নাম এরকম নয়, বা এখন যেসব প্লেয়ার্সরা খেলে, এসব ওয়ার্ল্ড কাপার্সরা খেলে, সেটা মোহনবাগান সুপার জায়েন্টের জেমি ম্যাকলারেন, ডিমিট্রি পেটেটোস হোক, বা গেল ওয়েস্টার্সের হিমিনেসের মতো হাই প্রোফাইল স্ট্রাইকার, এইসব প্লেয়ার্সদের থেকে তাদের প্রোফাইল ছিল অত্যন্ত নামজাদা। এর আগে কিন্তু আমরা আইএসএলে হয়তো মানে একটু ওল্ড এজে হলো কেরিয়ারের সায়ান্নে আসা বেশ কিছু বিগ প্লেয়ার্সদের খেলা কিন্তু দেখেছি। তাদের মধ্যে যেরকম এলানো ব্রুমার ছিল, তাদের মধ্যে যেরকম দিয়েগো ফোরলান ছিল, হেল্ডার পোস্টিগা ছিল, এই টাইপের প্লেয়ার্সদেরকে কিন্তু দেখেছি। ইভেন মাতেরাজ্জি, রবার্তো কার্লোসের মতো বড় বড় যারা আইকন, ফুটবলিং আইকন, তাদেরকেও আমরা খেলতে দেখেছি। কিন্তু এমন চারজন ফুটবলের ব্যাপারে এই ভিডিওতে কথা বলবো, যারা যদি আইএসএল খেলতে আসতেন কখনো, তাহলে আইএসএল হয়তো চাইনিজ সুপার লিগ বা সৌদি প্রো লিগের মতো ওয়ার্ল্ড ফুটবলের ম্যাপে আরও একটা বড় জায়গা করে নিতেই পারত। তো শুরু করা যাক। আর তার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ এখন নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে কোনো সমস্যা নেই। তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো প্রথমেই শুরু করব যাকে দিয়ে, রিকার্ডো কাকা। তার ব্যাপারে নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছুই নেই। ব্রাজিলের গোল্ডেন জেনারেশনের সময় থেকে বা তার একটু পর থেকে তার উত্থান, এবং দীর্ঘ প্রায় 8-10 বছর ব্রাজিল ন্যাশনাল টিমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এই রিকার্ডো কাকা। রিয়াল মাদ্রিদ তারকা, এসি মিলানের হয়ে প্রচুর সাফল্য, এবং মোরওভার ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমের হয়ে তার পায়ের জাদুতে মোহিত হতো কলকাতার সাম্বা ফ্যানরা। সেই রিকার্ডো কাকাকে কিন্তু অফার করেছিল 2016-এ তৎকালীন এটিকে, দ্যাট মিনস অ্যাথলেটিকো দি কলকাতা। কিন্তু 2016-এ কাকার সেই অফারটা কিন্তু একেবারে খুব একটা মনে ধরেনি, এবং সেটা অ্যাথলেটিকো দি কলকাতার তরফ থেকে কত টাকা অফার করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু কাকা সেই সময় খেলতেন এমএলএস এর ক্লাব অরল্যান্ডো সিটি এফসির হয়ে। তো সেই অরল্যান্ডো সিটি এফসিতে তিনি কিন্তু আরো 2 ইয়ার্সের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করেন, ডেসপাইট তার কাছে অ্যাথলেটিকো দি কলকাতার একটা ভালো অফার ছিল বলেই শোনা যায়। এবং সেটা ছিল 2016-এ, অর্থাৎ আইএসএল শুরু হওয়ার পরে 4th ইয়ারে। এবং সেই 4th ইয়ার, বুঝতেই পারছো আইএসএল সবে তার যাত্রাপথ শুরু করেছে। তো সেই 4th ইয়ারে রিকার্ডো কাকাকে যদি অ্যাথলেটিকো দি কলকাতা সেই সময় নিয়ে আসতে পারতো, তাহলে আমি বলবো ইন্ডিয়ান ফুটবলে একটা হয়তো নতুন দিশা খুলে যেত। এবং কাকারই সমসাময়িক বলা যায়, এবং কাকার সঙ্গে প্রচুর ম্যাচে ব্রাজিলের ন্যাশনাল টিমে খেলেছেন, এবং প্রচুর মানুষের একদম মানে বলে না একদম সিগনেচার ফুটবলার, সেই সিগনেচার ফুটবলার হচ্ছে রোনাল্ডিনো গৌচো। 2015-এ চেন্নাইন এফসি তাকে একটা মাথা খারাপ করে দেওয়ার মতো অফার করেছিল। অনলি 4 মান্থসের লিগ হতো তখন আইএসএল, এবং 4 মান্থসের জন্য তাকে 12 crore রুপিস অফার করা হয়েছিল। কিন্তু সেই মোটা অ্যামাউন্ট তিনি কিন্তু রিজেক্ট করেন, এবং শেষ পর্যন্ত তিনি একটি মেক্সিকোর ক্লাবে খেলতে যান 2015-এ। যদিও সেই ক্লাবে তার পারফরমেন্স একেবারেই খুব একটা ভালো ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু ইন্ডিয়ান চেন্নাইন এফসির অফার সেই সময় রিজেক্ট করেন। তো বুঝতেই পারছো, যদি রোনাল্ডিনো গাউচোর মতো ফুটবলার ইন্ডিয়াতে খেলতেন, ইন্ডিয়ান লিগে খেলতেন, ইন্ডিয়ান সুপার লিগে খেলতেন, তাহলে অবভিয়াসলি এই লিগের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু আরও বেড়ে যেত। এবং যেটা শোনা যায় বিভিন্ন সূত্র মারফত, শুধুমাত্র এই 12 crore রুপিস নয়, এবং তার সঙ্গে স্পন্সরশিপ মারফত আরও কিন্তু প্রায় 2 crore রুপিস সেই সময় দিতে চেয়েছিল অভিষেক বচ্চনের মালিকানাধীন চেন্নাইন এফসি ক্লাব। এবং স্বাভাবিকভাবেই চেন্নাইন এফসি কিন্তু সেই সময় প্রচুর ইনভেস্ট করতো, এবং সেই সময় তৎকালীন ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিরও কিন্তু একটা শেয়ার ছিল চেন্নাইন এফসিতে। এরপর আমি চলে আসবো মিরোস্লাভ ক্লোজে, ওয়ার্ল্ড কাপ জয়ী তারকা। এবং
যার ওয়ার্ল্ড কাপে 14 গোলস রয়েছে, সে মিরোস্লাভ ক্লোজের কাছেও কিন্তু 2016-এ একাধিক আইএসএল ক্লাবসের তরফ থেকে অফার গিয়েছিল বলে শোনা যায়। কিন্তু সেই সময় মিরোস্লাভ ক্লোজে তিনি রিটায়ারমেন্টে নিয়ে নেবেন এরকমটা ভেবেই ফেলেছিলেন। তো একাধিক আইএসএল ক্লাবস তাকে পাওয়ার জন্য ট্রাই করলেও কিন্তু মিরোস্লাভ ক্লোজে তিনি কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে খেলার ইন্টারেস্ট দেখায়নি, এবং সেটা ছিল কিন্তু 2016 এবং আইএসএল শুরু হওয়ার জাস্ট কিছু মাস আগে 2016-এ তিনি কিন্তু রিটায়ার নিয়ে নেন প্রফেশনাল ফুটবল থেকে। অন্যদিকে যেটা খুব রিসেন্ট হওয়া একটা ঘটনা, আন্দ্রেস ইনিয়েস্তা, স্প্যানিশ জাদুকর, ম্যাজিশিয়ান, এবং যার পায়ের জাদু দেখে আমরা মোহিত হয়ে গিয়েছিলাম। 2010 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের এগেনস্টে তার করা এক্সট্রা টাইমের গোলে চ্যাম্পিয়ন হয় ভিসেন্টে ডেল বস্কির স্পেন, এবং সেই ওয়ার্ল্ড কাপে অনবদ্য ফুটবল খেলেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এই আন্দ্রেস ইনিয়েস্তাকে নেওয়ার জন্য কিন্তু 2023-তে ট্রাই করে মোহনবাগান সুপার জায়ান্ট, কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তা সেই সময় মোহনবাগান সুপার জায়ান্টের অফারের প্রেক্ষিতে নিয়ারলি প্রায় 8 মিলিয়ন ইউরোস, মানে প্রায় ভারতীয় মুদ্রায় 66 করোড় এই টাকা দাবি করে বসে। তো স্বাভাবিকভাবেই মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে তার ডিমান্ড করা দাবি মেটানো সম্ভব হয়নি, এবং আমরা যেটা শুনতে পাই 66 করোড় রুপিস যখন আন্দ্রেস ইনিয়েস্তা তিনি তার এজেন্টের মারফত চেয়ে পাঠায় মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট জাস্ট একটা ইমোজি দিয়ে ছেড়ে দেয়। তো বুঝতেই পারছো 2023-24 সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের বাজেট ছিল 62 করোড়সের মতো। তো সেখানে আন্দ্রেস ইনিয়েস্তা তিনি মোহনবাগান সুপার জায়ান্টের থেকে 66 করোড় রুপিস দাবি করে বসে, এবং এরপরে তিনি কিন্তু চলে যান মোস্ট প্রবাবলি কাতারের একটি ক্লাবে, ইফ আই এম নট রং, এবং তিনি কিন্তু ইন্ডিয়াতে আর এরপরে আসেননি, এখন তো তিনি রিটায়ারি করে গিয়েছেন। তো এই ছিল কয়েকটা ট্রান্সফার সিক্রেট। এরকম আরও বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার সিক্রেট কিন্তু ফুটবল দুনিয়া তোমাদের জন্য নিয়ে আসবে। তো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তার কোনো ফুটবল নিয়ে সঠিক তথ্য সবার একে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেল আসতেই হবে। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।